বর্তমান যুগের রিয়েলিটি শোগুলোর দিকে যদি একটু তাকানো যায়, অথবা ধরুন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সেই নিখুঁত জীবনের ছবিগুলোর কথা যদি ভাবা যায়, একটা দারুণ প্যাটার্ন কিন্তু চোখে পড়ে। হুম। বাইরে থেকে দেখলে মনে হবে সবকিছু কতটা পারফেক্ট, তাই তো? একদম দারুণ সব পোশাক, মুখে তীক্ষ্ণ আর স্মার্ট সব কথা, আর চারপাশের সবাই যেন তাদের পুরো মুগ্ধ হয়ে দেখছে। কিন্তু ক্যামেরার পেছনের গল্পটা যে একেবারেই ভিন্ন, সেটা তো এখন সবারই জানা। হ্যাঁ, সেখানে তো চলে ক্ষমতা ধরে রাখার এক নির্মম লড়াই, স্পন্সরশিপের টাকার হিসাব, আর কে কার চেয়ে বেশি জনপ্রিয় হবে তার একটা অদৃশ্য, অন্তহীন প্রতিযোগিতা বলতে পারেন। ঠিক, ওই ঝকঝকে জগতে আসল মানুষটার চেয়ে তার তৈরি করা ইমেজ বা বাইরের মুখোশটাই আসল। বিষয়টা অনেকটা একটা নিখুঁত বিভ্রম বা ইলিউশন তৈরি করার মতো। সেই জগতে টিকে থাকাটা নির্ভর করে না যে কে কতটা সৎ বা ভালো মানুষ। বরং কে নিজেকে কতটা আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারছে বা কে নিজের দুর্বলতাগুলো ঢেকে রাখতে পারছে, সেটাই সেখানে আসল কথা। একদম ঠিক। এমন একটা সমাজের গভীরে প্রবেশ করব যা আজকের এই ইনফ্লুয়েন্সার কালচার বা ইমেজ সর্বস্ব সমাজের চেয়ে খুব একটা আলাদা নয়। অথচ আমরা কথা বলছি আজ থেকে প্রায় ৩০০ বছর আগের একটা সমাজ নিয়ে। ঠিক তাই, উইলিয়াম কনগ্রেভের লেখা ১৭০০ সালের বিখ্যাত নাটক দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। এই আলোচনার জন্য আমরা বেশ কিছু গবেষণাপত্র, যেমন ধরুন জেটিআইআর জার্নালের প্রবন্ধ, কিছু সাহিত্য সমালোচনা এবং মূল নাটকের কিছু গুরুত্বপূর্ণ অংশ ঘেটেছি। আমাদের মূল মিশন হলো এটা দেখা যে কিভাবে ৩০০ বছরের পুরনো একটা নাটক, যেখানে প্রেম, বিয়ে আর অর্থের এত জটিল হিসাব নিকাশ রয়েছে, তা আজকের সমাজের মিকি আচরণ আর সামাজিক সম্পর্কের একটা নিখুঁত দর্পণ হয়ে উঠতে পারে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, এই নাটকটিকে তো শুধু একটি সাধারণ কমেডি বা হাসির নাটক হিসেবে দেখলে মস্ত বড় ভুল হবে, তাই না? অবশ্যই। সাহিত্য সমালোচনাগুলো ঘাটলে দেখা যায় এটি মূলত সপ্তদশ শতাব্দীর শেষ ভাগের ইংল্যান্ডের রাজনীতি, সমাজ এবং সংস্কৃতির অত্যন্ত তীক্ষ্ণ একটি প্রতিফলন। এই সমাজের মনস্তত্ত্ব বুঝতে হলে আমাদের একটু পেছনের ইতিহাসে যেতে হবে। সেই ১৬৮৮ সালের গ্লোরিয়াস রেভলিউশনের সময়কার কথা বলছেন তো? হ্যাঁ, ওই রক্তপাতহীন বিপ্লবের ফলে ইংল্যান্ডের সমাজের রাজনৈতিক কাঠামোতে একটা বিশাল বড় ধাক্কা আসে। বিপ্লবের আগে রাজারা বিশ্বাস করতেন যে তারা ঈশ্বরের কাছ থেকে সরাসরি ক্ষমতা পেয়েছেন। আচ্ছা, কিন্তু এই রাজনৈতিক ধাক্কাটার সাথে একটা কমেডি নাটকের চরিত্রের আচরণের সম্পর্ক ঠিক কোথায়? রাজতন্ত্রের পরিবর্তনের প্রভাব ড্রয়িং রুমের আড্ডায় কিভাবে এসে পড়ল? খুব চমৎকার একটা প্রশ্ন। বিপ্লবের পর রাজতন্ত্রের সেই একছত্র ক্ষমতা তো কমে গেল। শুরু হলো সাংবিধানিক শাসন, যেখানে পার্লামেন্টের সাথে রাজার ক্ষমতা ভাগাভাগি হতে থাকল। তার ক্ষমতা এখন আর শুধু জন্মগত অধিকার বা তলোয়ারের জোরে পাওয়া যায় না। একদম। ক্ষমতা তখন অর্জন করতে হতো আলোচনা, নেগোসিয়েশন এবং চুক্তির মাধ্যমে। এই যে রাজনৈতিক অঙ্গনে পেশি শক্তির জায়গা নিল, বুদ্ধি এবং বাকপটুতা, তার সরাসরি প্রভাব পড়ল অভিজাত শ্রেণীর সামাজিক জীবনে। ওয়াও, বুঝতে পারছি। ড্রয়িং রুমগুলোতে তলোয়ারের চেয়ে কথার ধার বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল, আর সমাজে টিকে থাকার প্রধান অস্ত্র হয়ে দাঁড়ালো ওই বুদ্ধিমত্তা, যাকে নাটকে বলা হয়েছে উইট। ঠিক। কংগ্রিভ তার নাটকে এই উইট বা তীক্ষ্ণ বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে সমাজের মানুষকে মূলত দুটি ভাগে ভাগ করেছেন। একদল হল ট্রু উইটস, যেমন ধরুন আমাদের নায়ক মিরাবেল এবং নায়িকা মিলামেন্ট, যাদের বুদ্ধিমত্তা একদম স্বভাবজাত। এরা যখন কথা বলে মনে হয় যেন কথার তলোয়ার দিয়ে রীতিমতো বুদ্ধির লড়াই করছে। হ্যাঁ, আর অন্য দল হল উইটস, যেমন পেচুলেন চরিত্রটি। এদের মনস্তত্ত্ব বোঝাটা খুব জরুরি। এরা হলো সমাজের সেই অংশ যারা কেবল বুদ্ধিমান সাজার ভান করে। তাদের নিজস্ব কোনো গভীরতা নেই, কিন্তু ওই অভিজাত সমাজে টিকে থাকার জন্য তারা সারাক্ষণ স্মার্ট কথা বলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। ঠিক ধরেছেন। তারা মনে করে মুখে সবসময় একটা চটুল জবাব থাকলেই বুঝি তারা সমাজের ওপর তলায় জায়গা করে নেবে। তাদের কাছে শব্দ হলো নিছকই একটা স্ট্যাটাস সিম্বল। বিষয়টা কি আজকের দিনের এক্স বা টুইটার ব্যবহারকারীদের একটা বড় অংশের মতো নয়? অনেকেই তো আছেন যারা কোনো বিষয়ে গভীরে না জেনেও শুধু লাইক বা রিটুইট পাওয়ার আশায় জোর করে স্মার্ট কথা বলার চেষ্টা করেন। আরে, একদম নিখুঁত একটা তুলনা দিয়েছেন। সেই সময় লন্ডনেও উইট বা বাকপটুতা ছিল ঠিক আজকের দিনের সোশ্যাল মিডিয়া ফলোয়ার বা রিটুইটের মতোই।
এক ধরনের সামাজিক পুঁজি বা সোশ্যাল কারেন্সি। কিন্তু এর তো একটা অন্ধকার দিকও ছিল, তাই না? অবশ্যই কংগ্রেভ দেখাচ্ছেন যে এই বাকপটুতা আসলে একটা সামাজিক অস্ত্র, যা দিয়ে একে অপরকে ঘায়েল করা হতো। সেই সময়ে সবাই একটা মুখোশ পরে থাকত, কার মনে কি আছে সেটা জনসম্মুখে প্রকাশ করা ছিল রীতিমতো বোকামি। কারণ একবার দুর্বলতা প্রকাশ পেলেই চারপাশের মানুষ সেই তীক্ষ্ণ কথার বান দিয়ে তাকে সামাজিকভাবে ধ্বংস করে দিত। ঠিক, পরচর্চা আর কেলেঙ্কারির ভয়ে মানুষকে সবসময় তটস্থ রাখত, অনেকটা আজকের দিনের ক্যান্সেল কালচারের মতো। এই মুখোশ বা ইমেজ ধরে রাখার যা আপ্রাণ চেষ্টা, সেটা লেডি উইশফোর্ড চরিত্রের চেয়ে ভালোভাবে মনে হয় আর কেউ বোঝাতে পারেনি। নাটকে তার রূপের অহংকার বোঝাতে একটা আইকনিক দৃশ্য আছে। ওই মেকআপের দৃশ্যটার কথা বলছেন তো? হ্যাঁ, লেডি উইশফোর্ড আয়নার সামনে বসে তার পরিচারিকাকে বলছে তার মুখে আরও বেশি করে মেকআপ লাগিয়ে দিতে। তার সেই বিখ্যাত উক্তিটা, আই লুক লাইক অ্যান ওল্ড পিল্ড ওয়াল, মানে আমাকে একটি পুরনো পোলেস্তারা খসা দেয়ালের মতো দেখাচ্ছে। এই দৃশ্যটি একই সাথে চরম হাস্যকৌতুকের এবং অত্যন্ত করুণ। এখানে পোলেস্তারা খসা দেয়ালের রূপকটি কিন্তু খুব গভীর। মানে সে শুধু তার বয়সের ছাপ বা বলিরেখা লুকাচ্ছে না, সে লুকাচ্ছে তার ক্ষমতা হারানোর ভয়। সেই সমাজে একজন নারীর ক্ষমতা পুরোটাই নির্ভর করত তার রূপ আর যৌবনের ওপর। বয়স বাড়ার সাথে সাথে সে যখন সমাজের দৃষ্টির আড়ালে চলে যাচ্ছে, তার মানে যখন তার সেই সোশ্যাল কারেন্সি কমে যাচ্ছে। একদম তাই, তখন সে মেকআপের পুরো আস্তরণে নিজের সেই হারানো ক্ষমতাকে আঁকড়ে ধরতে চাইছে। এই মরিয়া ভাবটাই প্রমাণ করে যে তারা বাইরের রূপ নিয়ে কতটা অবসেসড ছিল। তো ঠিক এই জায়গা থেকেই একটা খুব স্বাভাবিক প্রশ্ন মাথায় আসে, যখন একটা সমাজ এতটা মেকি, কেউ কাউকে নিজের আসল চেহারা দেখায় না, তেমন একটা সমাজে মানুষ একে অপরকে বিশ্বাস করত কিভাবে? সহজ উত্তর হল, তারা বিশ্বাস করত না। তাই নাকি? বিশেষ করে বিয়ের মতো একটা সম্পর্কে, যেখানে চূড়ান্ত বিশ্বাসের দরকার হয়, সেখানেই মুখোশ পরা মানুষেরা কি করত? আসলে রেস্টোরেশন যুগে অভিজাতদের কাছে বিয়ে কোনো রোম্যান্টিক বিষয় ছিল না। বিয়ে ছিল মূলত সম্পত্তি, ক্ষমতা এবং সামাজিক অবস্থান কুক্ষিগত করার একটি আইনি এবং ব্যবসায়িক চুক্তি। ওয়াও! তার মানে প্রেম ভালোবাসার কোনো জায়গাই ছিল না? খুব কম। আপনি যদি নাটকের মূল দ্বন্দ্বের দিকে তাকান, দেখবেন পুরো গল্পটাই আবর্তিত হচ্ছে নায়িকা মিলামেন্টের ৬,০০০ পাউন্ডের এক বিশাল সম্পত্তির উত্তরাধিকার নিয়ে। আর এই টাকার নিয়ন্ত্রণ আবার তার খালা ওই মেকআপ সর্বস্ব লেডি উইশফোর্টের হাতে। ঠিক, মিরাবেল আর মিলামেন্ট একে অপরকে ভালোবাসে ঠিকই, কিন্তু লেডি উইশফোর্ডের সম্মতি ছাড়া বিয়ে করলে মিলামেন্ট তার সম্পত্তির অর্ধেক হারাবে। আর সেই সমাজে টাকা ছাড়া শুধু প্রেমের ওপর ভিত্তি করে বেঁচে থাকাটা ছিল এক ধরনের সামাজিক আত্মহত্যা। বুঝতে পারছি। তার মানে বিয়েটা ছিল মূলত সম্পত্তি হাতবদল করার একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক। নাটকে ফেনল নামের যে চরিত্রটি আছে, সে তো এর সবচেয়ে নগ্ন উদাহরণ, তাই না? একদম। সে তার স্ত্রীকে ভালোবাসে না। সে বিয়েই করেছে শুধু তার স্ত্রীর টাকার লোভে। অন্যদিকে সে আবার আরেকজনের সাথে পরকীয়া করছে এবং স্ত্রীর সম্পত্তি কিভাবে হাতিয়ে নেওয়া যায় সেই চক্রান্ত করছে। এই লোভ আর প্রতারণাই তো ছিল সেই সমাজের আসল চেহারা। কিন্তু এখানে আমার একটু খটকা লাগছে। আমাদের নায়ক মানে মিরাবেলের চরিত্রটা ঠিক কেমন? মিরাবেল চরিত্রটি কিন্তু কনগ্রিভের এক দারুণ সৃষ্টি। কারণ সেও তো লেডি উইশফোর্ডকে বোকা বানাচ্ছে, চক্রান্ত করছে, তাহলে সে হিরো হলো কিভাবে? আপনার খটকা লাগাটা যৌক্তিক। রেস্টোরেশন যুগের নাটকগুলোতে সাধারণত হিরো বলতে বোঝানো হতো র‍্যাক বা লম্পট চরিত্রকে, যাদের লক্ষ্যই ছিল ফুর্তি করা, কিন্তু মিরাবেল এই ছকের বাইরে। মানে তার মধ্যে একটু অন্যরকম কিছু আছে। হ্যাঁ, সে জানে যে এই সমাজটা দুর্নীতিগ্রস্ত, এখানে সোজা আঙুলে ঘি উঠবে না, তাই লেডি উইশফোর্ডকে ঠকাতে সে ছদ্মবেশের আশ্রয় নেয়। কিন্তু ফেইনলের সাথে তার মূল পার্থক্য হল তার নৈতিকতায়। তার একটি নিজস্ব মরাল কোড আছে, সে দুর্বলকে রক্ষাও করে। এই ব্যাপারটা আমাকে আধুনিক কর্পোরেট জগতের কথা মনে করিয়ে দিচ্ছে। মিরাবেল যেন আধুনিক যুগের একজন তুখোর কর্পোরেট স্ট্র্যাটেজিস্ট। দারুণ বলেছেন। তাই না? মানে সে খুব ভালো করেই জানে যে এই সমাজটা একটা নিষ্ঠুর ব্যবসায়িক জগৎ, অনেকটা হোস্টাইল টেকওভারের মতো ব্যাপার চলে এখানে। এখানে ইমোশন দিয়ে চললে কেউ তাকে আস্ত রাখবে না। একদম। তাই সে মার্কেট বুঝে, প্রতিপক্ষের চাল বোঝে এবং সেই অনুযায়ী নিজের স্ট্র্যাটেজি সাজায়। কিন্তু দিন শেষে তার ভেতরে একটা সততা আছে। সে চায় মিলামেন্টকে পেতে, কিন্তু তার সম্মান এবং সম্পত্তি অক্ষুণ্ণ রেখেই।
এমনকি সে মিসেস ফেনলের সম্পত্তিও আগে থেকে আইনিভাবে রক্ষা করার ব্যবস্থা করে রেখেছিল। ঠিক। আর এই বিয়ের চুক্তির বিষয়টিকে বিশেষজ্ঞরা একটি দারুণ কনসেপ্ট দিয়ে ব্যাখ্যা করেন, যাকে বলা হয় ডোমেস্টিক অ্যালেগরি বা পারিবারিক রূপক। একটু আগে আমরা যে রাজনৈতিক পরিবর্তনের কথা বলছিলাম তার সাথে কি এর সম্পর্ক? পুরোপুরি। আগের রাজনৈতিক অঙ্গনে রাজা যেমন একচ্ছত্র ক্ষমতা ভোগ করতেন, পরিবারেও স্বামীদের ক্ষমতা ছিল ঠিক সেরকম। কিন্তু পার্লামেন্টের উত্থানের পর ক্ষমতা যেমন ভাগাভাগি শুরু হলো, তেমনি বিয়ে নামক প্রতিষ্ঠানেও অন্ধ আনুগত্যের বদলে পারস্পরিক বোঝাপড়া এবং শর্তের আদান প্রদান শুরু হলো। মানে ক্ষমতা এখন টেবিলে বসে নেগোসিয়েশন করার বিষয়। একদম ঠিক ধরেছেন। আর এই নেগোসিয়েশনের সবচেয়ে যুগান্তকারী উদাহরণ হল চতুর্থ অঙ্কের সেই বিখ্যাত প্রোভাইসো সিন। ওই দৃশ্যটার কথা পড়লে সত্যি অবাক হতে হয়। বিয়ের আগে মিরাবেল আর মেলাম্যান্ড সামনাসামনি বসে তাদের বিয়ের শর্তগুলো নিয়ে রীতিমতো আইনি চুক্তি করছে। দৃশ্যটি সত্যি সাহিত্যের ইতিহাসের অন্যতম শক্তিশালী একটি দৃশ্য। আজকের দিনে আমরা যেমন প্রিনাপশিয়াল বা বিয়ের আগের আইনি চুক্তির কথা শুনি, ১৭০০ সালে বসে কনগ্রিভ ঠিক এটাই দেখাচ্ছেন। মিলামেন্ট তো স্পষ্ট জানিয়ে দেয় যে সে বিয়ের পর প্রচলিত অর্থে একজন আজ্ঞাবাহু স্ত্রী হতে রাজি নয়। হ্যাঁ, তার একটি বিখ্যাত সংলাপ আছে। সে বলে সে কিছুতেই ডুইন্ডেল ইন্টু আ ওয়াইফ হতে চায় না। এই ডুইন্ডেল ইন্টু আ ওয়াইফ কথাটার মানে কি? সে কি বলতে চাইছে? যে স্ত্রী হওয়া মানেই নিজের অস্তিত্ব ছোট হয়ে যাওয়া? ঠিক তাই। তৎকালীন সমাজে বিয়ের পর একজন নারীর নিজস্ব আইনি বা সামাজিক কোনো পরিচয় থাকত না। সে তার স্বামীর পরিচয়ে পরিচিত হতো। মিলামেন্ট এই বিলীন হয়ে যাওয়াটাকেই অস্বীকার করছে। এবং তার শর্তগুলো দেখলে আজকের যুগেও সেটা ভীষণ প্রাসঙ্গিক মনে হয়। সে বলছে, আমি আমার চা পানের টেবিলের স্বাধীনতা চাই, বন্ধুদের সাথে দেখা করতে চাই, আমার প্রাইভেসি থাকতে হবে। বিশেষ করে এই চা পানের টেবিলের বিষয়টা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, ১৭০০ সালে দাঁড়িয়ে একজন নারী নিজের পার্সোনাল বাউন্ডারি নিয়ে এত সচেতন। চা পানের টেবিলটা কেন এত গুরুত্বপূর্ণ ছিল? আপাতদৃষ্টিতে খুব সাধারণ মনে হলেও সেই যুগে এটি ছিল নারীদের সামাজিক ক্ষমতার কেন্দ্রবিন্দু। ওই চায়ের আসরে বসেই সমাজের অনেক বড় বড় সিদ্ধান্ত আর জোট গঠনের কাজ হতো। তার মানে মিরামেন্ট আসলে শুধু চা খাওয়ার অধিকার চাইছে না, সে সমাজের মূল স্রোতে নিজের নেটওয়ার্ক ধরে রাখার অধিকার চাইছে। একদম। এটি একটি চরম পুরুষতান্ত্রিক সমাজে নারীর নিজস্ব অধিকার এবং এজেন্সি প্রতিষ্ঠার এক দুর্দান্ত উদাহরণ। সম্পর্ক যে মালিকানার বিষয় নয়, বরং পারস্পরিক সম্মান আর সমানাধিকারের ওপর ভিত্তি করে হওয়া উচিত, এটাই মূল কথা। আর মজার ব্যাপার হলো, মিরাবেলও কিন্তু বিনা বাক্যে সব মেনে নিচ্ছে না। সেও কিছু শর্ত দিচ্ছে, যেমন অতিরিক্ত মেকআপ করা যাবে না বা টাইট পোশাক পরা যাবে না। কারণ মিরাবেল লেডি উইশফোর্টের ওই পোলেস্তারা খসার দেয়াল এর মেকি সমাজটাকে ঘৃণা করে। সে মিলামেন্টের কাছে সততা এবং স্বচ্ছতা চাইছে। যখন দুজনেই শর্তগুলো মেনে নেয়, তখনই বোঝা যায় যে তাদের সম্পর্কটা অন্য সবার মতো লোভ বা মুখোশের উপর দাঁড়িয়ে নেই। একদম ঠিক। আচ্ছা, এতক্ষণ তো আমরা অভিজাত শ্রেণীর এই দাবার চালগুলো দেখলাম, কিন্তু পুরো নাটকের সবচেয়ে বড় চালটা যারা চালছে তারা কিন্তু অভিজাত কেউ নয়। আপনি ওই সমাজের একেবারে নিচুতলার মানুষ, মানে ভৃত্য শ্রেণীর কথা বলছেন তো? ওয়েটওয়েল এবং ফয়েবল চরিত্রের যে উপকাহিনীটা আছে। হ্যাঁ, লেডি উইশফোর্টকে জব্দ করার জন্য মিরাবেলের সবচেয়ে বড় অস্ত্র ছিল তার ভৃত্য ওয়েটওয়েল এবং লেডি উইশফোর্টের নিজস্ব পরিচারিকা ফয়েবল। মিরাবেল খুব চালাকি করে এই দুজনকে গোপনে বিয়ে দেয়, যাতে তারা কেউ কাউকে ব্ল্যাকমেল করতে না পারে। আর এরপরেই তো আসল নাটক শুরু হয়। ওয়েটওয়েল স্যার রোল্যান্ডের ছদ্মবেশ ধরে, যে কিনা মিরাবেলের এক কাল্পনিক ভীষণ ধনী চাচা। আর এই ভুয়া স্যার রোল্যান্ড গিয়ে লেডি উইশফোর্ডকে বিয়ের প্রস্তাব দেয়। লেডি উইশফোর্ড নিজের ক্ষমতা ফিরে পাওয়ার লোভে এতটাই অন্ধ যে সে টেরই পায় না সে একজন কাজের লোকের সাজানো কথায় বিশ্বাস করে মণ্ডপে চলে যাচ্ছে। ঠিক, এখানে একটা বিষয় খুব পরিষ্কার। গবেষণাপত্রগুলোতেও বলা হয়েছে কনগ্রিভ আসলে সুকৌশলে একটি ক্লাস ওয়ারফেয়ার বা শ্রেণী সংগ্রামের গল্প বলেছেন। তার মানে আভিজাতের অহংকার আসলে কতটা ঠুনকো সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। অভিজাতরাই সবচেয়ে বড় বোকা বনে যাচ্ছে। একদম। একটা সময় মনে করা হতো বুদ্ধিমত্তা কেবল অভিজাতদের রক্তেই থাকে,
কিন্তু ভৃত্যরা যখন নিখুঁত ছদ্মবেশে তাদের বোকা বানাচ্ছে তখন এটি আসলে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার ভিত্তিমূলে বিরাট আঘাত। এটি কি তাহলে ইঙ্গিত দিচ্ছে এক নতুন সমাজের, যেখানে জন্মগত পরিচয়ের বদলে মেধা আর অ্যাডাপ্টেবিলিটি বেশি দাম পাবে? হ্যাঁ, ক্যাপিটালিজম বা পুঁজিবাদের উত্থানের সাথে সাথে সমাজে যে সোশ্যাল মোবিলিটির সুযোগ তৈরি হচ্ছিল, হোয়াইটওয়েল আর ফয়েবেল তারই প্রতিনিধিত্ব করছে। ওয়াও! তার মানে যারা ভাবছে তারা টাকা আর বংশমর্যাদা দিয়ে সমাজটাকে নিয়ন্ত্রণ করছে, আসলে তারাই সবচেয়ে বেশি নিয়ন্ত্রিত হচ্ছে তাদেরই অধীনস্থদের দ্বারা। একদম তাই। পুরনোগুলো অকেজো হয়ে যাচ্ছে, আর যারা নিজেদের বদলাতে পারছে তারাই টিকে থাকছে। সত্যি ৩০০ বছর আগের একটা নাটক যে এতটা আধুনিক হতে পারে তা গভীরভাবে বিশ্লেষণ না করলে বোঝাই যেত না। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই আলোচনা থেকে এটা স্পষ্ট যে দ্য ওয়ে অব দ্য ওয়ার্ল্ড শুধু কিছু বুদ্ধিদীপ্ত সংলাপ নয়, এটি ক্ষমতার লড়াই আর ব্যক্তি স্বাধীনতার এক সূক্ষ্ম দলিল। আর সবচেয়ে বড় কথা হল এটি আজও সমানভাবে প্রাসঙ্গিক, কারণ আজও তো আমরা সমাজে টিকে থাকার জন্য সোশ্যাল মিডিয়ায় লাইক পাওয়ার জন্য বিভিন্ন মুখোশ পরে ঘুরে বেড়াই। ঠিক, সম্পর্কের ভেতরে ক্ষমতার ভারসাম্য খুঁজি, বিয়ের মতো প্রতিষ্ঠানে ভালোবাসার পাশাপাশি অর্থনৈতিক বাস্তবতার হিসেব মেলাই। মানুষের মূল স্বভাব আসলে খুব একটা বদলায়নি। কিন্তু এখানেই শেষ নয়। আমাদের আজকের আলোচনার শেষে এমন একটি তথ্য আমরা জানাতে চাই যা পুরো নাটকটির পেছনের ট্র্যাজেডিটাকে সামনে নিয়ে আসে। আপনি কনগ্রিভের থিয়েটার ছাড়ার বিষয়টা বলছেন তো? হ্যাঁ, উৎস থেকে আমরা জানতে পারি উইলিয়াম কনগ্রিভ এই মাস্টারপিসটি লেখার পর থিয়েটার জগতেই এক প্রকার ইস্তফা দিয়ে দেন, কারণ নাটকটি ফ্লপ হয়েছিল। দর্শকরা এত তীক্ষ্ণ ব্যঙ্গ সহ্য করতে পারছিল না। তারা চাইছিল সহজ, সরল, সেন্টিমেন্টাল কমেডি, যেখানে ভালো মানুষের জয় হবে আর শেষে সবাই আনন্দে মেতে উঠবে। মানে তারা এমন কিছু দেখতে চায়নি যা তাদের নিজেদের ভণ্ডামিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এটি শিল্পের ইতিহাসের অন্যতম বড় একটি ট্র্যাজেডি। কনগ্রিভ বুঝতে পেরেছিলেন যে দর্শক আসলে সত্যের মুখোমুখি হতে প্রস্তুত নয়, তারা সান্ত্বনা চায়, আয়নার সামনে দাঁড়াতে চায় না। আর এটাই আমাদের আজকের চূড়ান্ত ভাবনার খোরাক। ৩০০ বছর পার হয়ে গেছে ঠিকই, কিন্তু মানুষের মনস্তত্ত্ব কি একটুও বদলেছে? ভেবে দেখার মতোই বিষয়। আজও কি আমরা তীক্ষ্ণ সমালোচনামূলক শিল্পের বদলে এমন বিনোদন খুঁজি না যা শুধু আমাদের আরামদায়ক ঘোরের মধ্যে রাখে? যদি আজ এমন কোনো সিনেমা তৈরি হয় যা আমাদের এই সোশ্যাল মিডিয়ার মেকি জীবনকে নির্দয়ভাবে সবার সামনে তুলে ধরে, আমরা কি সেটাকে সাদরে গ্রহণ করব, নাকি ৩০০ বছর আগের ওই দর্শকদের মতোই পুরনো খসে পড়া পলেস্তারা ঢাকতে মেকআপের আস্তরণটাই বেছে নেব? উত্তরটা সহজ নয়, তবে চিন্তা করার মতো বটে।